ওম শান্তি। হ্যাপি পিসফুল গোল্ডেন ওয়ার্ল্ড মহাশিবিরে আজকে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন। আমরা কয়েকদিন ধরে টেনশন ফ্রি লাইফ, হ্যাপি এবং পিসফুল লাইফ কিভাবে তৈরি করা যায়, কিভাবে আমরা বিভিন্ন নেগেটিভিটি থেকে মুক্ত থাকতে পারি এবং কিভাবে আমরা জীবনে সাকসেসফুল হতে পারি, সেই সব বিষয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব বিশেষত কৃষি ভাইদের জন্য। কৃষি ভাইরা কিভাবে তাদের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে পারবেন, কিভাবে সব দিক থেকে পরিপুষ্ট এবং পরিমাণেও বেশি কৃষি ফসল উৎপাদন করতে পারবেন, সেই বিষয়ে ব্রহ্মা কুমারীজ প্রেজেন্ট হ্যাপি পিসফুল গোল্ডেন ওয়ার্ল্ড প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি সবাইকেই এবং সেই সঙ্গে কৃষি ভাইদেরকেও। আমরা জানি যে কৃষি কাজ আমাদের এই ভারতবর্ষে প্রধান। ভারত একটি কৃষি প্রধান দেশ। ভারত তথা সারা বিশ্ব জুড়ে আমরা খাদ্যের জন্য বিশেষত কিসের উপর নির্ভর করি? বলুন, কিসের উপর নির্ভর করি? কৃষি ব্যবস্থার উপর নির্ভর করি, তাই না? কৃষি ব্যবস্থা কিসের উপর নির্ভর করে? প্রকৃতির উপর নির্ভর করে, তাই না? আর সেই প্রকৃতি কাদের দ্বারা প্রভাবিত হয়? বলুন, কাদের দ্বারা প্রভাবিত হয়? আমাদের দ্বারা প্রভাবিত হয়, তাই না? মানুষের দ্বারা প্রভাবিত হয়। তো আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের মন কৃষিকাজকে প্রভাবিত করেছে। আমরা অতীতে দেখেছি যখন কৃষি কাজ হতো সেখানে কিন্তু কোনোভাবে সার প্রয়োগ করা হতো না, কেমিক্যাল প্রয়োগ করা হতো না। বর্তমানে বিভিন্ন সার, বিষাক্ত কীটনাশক, বিভিন্নভাবে রাসায়নিক সার এগুলো আমরা ব্যবহার করে থাকি কৃষিকাজে। ফলে দেখা গেছে যে ধীরে ধীরে জমির উর্বরতা বাড়ার বদলে কি হয়েছে? বলুন, জমির উর্বরতা ক্রমশ কমে যাচ্ছে। মাটি কি হয়ে যাচ্ছে? বিষাক্ত হয়ে যাচ্ছে। ক্রমশ মাটির উর্বরতাও কমে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে, পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছে এবং কৃষি কাজে যে সকল চাষ হচ্ছে, যে খাদ্য উৎপন্ন হচ্ছে, আমরা খাদ্যের জন্য তো কৃষির ওপর নির্ভরশীল। সেই খাদ্যগুলো কি হচ্ছে? বলুন, কি হচ্ছে? বিষাক্ত হয়ে যাচ্ছে। কারণ কি না, অতিরিক্ত কেমিক্যালসের প্রয়োগ আর তার সাথে সাথে আমাদের মাইন্ডের প্রভাব। দেখুন, আমাদের মনের প্রভাব যে কৃষির ওপর পড়ে, তার প্রমাণ আপনারা কি পেয়েছেন কখনো? কখনো কি আপনারা প্রমাণ পেয়েছেন যে আমাদের মনের প্রভাবের দ্বারা আমরা যে চিন্তন করি তার দ্বারা কৃষিকাজ প্রভাবিত হয়? এরকম কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? বলুন, প্রমাণ পেয়েছেন? আমি একটা সত্য ঘটনা শোনাচ্ছি। আমি নিজে পরীক্ষা করেছি। একটা গাছে খুব আম হয়েছিল এক বছর। খুব আম হয়েছিল। আমি নতুন সেই জায়গাতে গিয়েছিলাম। অনেক আম হয়েছিল। তো সেই আম জলে পড়ে যাচ্ছে, উপরে পড়ে যাচ্ছে। তো সেন্টারে অনেক ক্লাস থাকে, অনেক প্রোগ্রাম থাকে, আদার্স অনেক কাজও থাকে। সেই সব কাজ করতে করতে এত বিজি হয়ে যাচ্ছিলাম, সেই আম কুড়ানোর সময় নেই, আম প্যাকিং করারও সময় নেই, বা সেটাকে গচ্ছিত করে সেটাকে আবার অন্য কারো কাছে দেওয়া, কারণ অত পরিমাণ আম তো খাওয়া সম্ভব হবে না সেন্টারে। তো আমি মনে মনে করছি, আমি নিজে পরীক্ষা করেছি এটা। আমি মনে মনে করেছি যে এই করার জন্য, এই এত পরিমাণ আম পড়ছে, এই আমের জন্য এত ঝামেলা, ভালো লাগছে না, এরকম আমি মনে মনে করছি। খুব অদ্ভুত হয়েছে, তার পরের বছর থেকে ওই গাছে আর আম ফলছে না। দেখুন কীরকম প্রভাব, যে আমাদের মনের প্রভাব কতটা পড়ছে গাছের উপর, সেটা দেখুন। যে আমি যখন মনে মনে করলাম যে
এই গাছ আমার খুব ডিস্টার্ব করছে, এত ঝামেলা বেড়ে গেছে এই আম গাছের জন্য। আর আমি আর পারছি না। যখনই এরকম মনে করছি, ওই ভাইব্রেশন গাছের কাছে পৌঁছে গেছে এবং দেখা গেছে যে 2 বছর, প্রায় 2 বছর 2.5 বছর ওতে কোনো আম হয়নি। আমি নিজে পরীক্ষা করেছি এটা। তারপরে আবার যোগের ভাইব্রেশন দিলাম ওই আম গাছে বেশ কিছুদিন ধরে, আর সারা বছর ধরে ওই আম গাছে ভাইব্রেশন দিতে শুরু করলাম, যোগের পাওয়ার দিতে শুরু করলাম। তারপর দেখা গেছে যে এই বছর সেই গাছে আবার আম হয়েছে। তো দেখুন, আমাদের মনের প্রভাব প্রকৃতির ওপর পড়ে, অবশ্যই পড়ে। এটা সত্য ঘটনা। আপনি 2টো গাছ পাশাপাশি লাগাবেন, একটা গাছকে আপনি রোজ গালি দেবেন। কি বললাম বলুন, কি বললাম? একটা গাছকে রোজ গালি দেবেন, আর একটা গাছকে আপনি খুব স্নেহ পেয়ার সে পালনা দেবেন, জল দেবেন এবং মনে মনে বলবেন তুমি বড় হও, অনেক ফল দাও, তুমি খুব সুন্দর, এরকম ভালো ভালো কথা বলুন। আবার একটা গাছকে তুমি তো খুব খারাপ, এই গাছের দ্বারা কিছু হবে না, এরকম বলতে থাকুন আপনি। 2টো গাছ পাশাপাশি একই মাটিতে লাগান, একইভাবে মাটিটা তৈরি করুন, একই রকম গাছ লাগান। দেখবেন যে গাছকে আপনি বারবার গালি দিচ্ছেন, কি হবে বলুন? কি হবে? কি হবে? হুম? সেই গাছ কিন্তু ধীরে ধীরে রুগ্ন হয়ে যাবে, পরে শুকিয়ে যাবে, তারপর মারা যাবে। পরীক্ষা করে দেখতে পারেন, এটা পরীক্ষিত একেবারে। আর যে গাছকে মানে আপনি বা যত্ন করেছেন, প্রশংসা করেছেন যে গাছের, তো সেই গাছ বড় হবে ধীরে ধীরে এবং ফলন দেবে। যেমন ধরুন, আপনাকে যদি আমি তেঁতুলের টকের কথা বলি, দেখুন অটোমেটিক্যালি সবার জিভে কি তেঁতুলের টক শুনলেই জল চলে আসছে। অর্থাৎ কি? অর্থাৎ কি যে আমরা প্রভাবিত হই, প্রকৃতির দ্বারা প্রভাবিত হই আমরা, আর আমাদের দ্বারাও কিন্তু প্রকৃতি প্রভাবিত হয়। যেমন ধরুন প্রচণ্ড গরম, তখন আমরা কি ভাবি বলুন? কি ভাবি? একটু বরফ খেলে ভালো হতো, একটু ঠান্ডা জল খেলে ভালো হতো, মনে হয় না? মনে হয় তো। আর হঠাৎ যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, তখন কি হবে? খুব ঠান্ডা লাগছে। যখন আপনার গরম লাগছে, তখন আপনি কি ভাবছেন? তখন আপনি ভাবছেন কি ভাবছেন? যে একটু বরফ খেলে ভালো হতো, ঠান্ডা জল খেলে ভালো হতো, তাই না? মনে হয় তো। আর যখন ওই সময়ে কিছুক্ষণ পরে দেখা গেল যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, শীত পাচ্ছে, তখন আপনার কি মনে হবে বলুন? কি মনে হবে বলুন? বলুন। মনে হবে একটু চা হলে ভালো হতো, তাই না? তাই তো। অর্থাৎ কি যে প্রকৃতির দ্বারা আমরা প্রভাবিত হই, আবার আমাদের দ্বারাও প্রকৃতি প্রভাবিত হয়। প্রখ্যাত মনোচিকিৎসক ইউরি গেলার, নিশ্চয়ই নাম শোনা সবার, তাই না? ইউরি গেলার হাতে এক বীজ রেখেছিলেন এবং প্রচণ্ড সংকল্প শক্তির দ্বারা, অর্থাৎ মনের শক্তির দ্বারা বীজ থেকে অঙ্কুরোদ্গম করে দিয়েছিলেন। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছিল তার মানসিক শক্তির দ্বারা। কার দ্বারা বললাম? ইউরি গেলার করেছিলেন, প্রখ্যাত মনোচিকিৎসক। দেখুন, মানসিক শক্তি, আমাদের মানসিক শক্তি কীরকম গাছকে প্রভাবিত করে, প্রকৃতিকে প্রভাবিত করে। তাই আমাদের মানসিক শক্তিকে পাওয়ারফুল বানাতে হবে। যেরকম কোনো গাছ কেমন হবে তা নির্ভর করে কিন্তু কিসের উপর বলুন? কিসের উপর? বীজের কোয়ালিটির উপর, তাই না? আপনি হয়তো জল দিলেন, সার দিলেন, সব কিছু দিলেন, কিন্তু বীজটা একেবারে কমজোরি, শুকিয়ে গেছে, একেবারে পরিপুষ্ট নয়, তো সেই বীজে কি গাছ ভালো হবে বলুন? সেই বীজে গাছ ভালো হবে কি? হবে? হবে না। ঠিক সেরকম আমাদের সংকল্প হচ্ছে বীজ, আমাদের মনের সংকল্প হচ্ছে বীজ, মনের চিন্তন বীজ,
এই মনের চিন্তন যত শক্তিশালী হবে তত কি হবে, আমাদের পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হবে এবং তার দ্বারাই আমরা কৃষিকাজে সফলতা প্রাপ্ত করতে পারব। উপনিষদে বলা রয়েছে যে আমরা আত্মার মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তির ভাইব্রেশনে প্রকৃতি, গাছপালা সব কিছু প্রভাবিত হয়। আমরা যেমন যেমন চিন্তা করি, আমরা যদি দুঃখের অনুভূতি করি, সেই দুঃখের অনুভব ভাইব্রেশন ওরা চলে যাবে প্রকৃতিতে এবং গাছকে কি করবে বলুন, গাছকে ভাইব্রেট করবে। সর্বধর্ম শাস্ত্রময় শিরোমণি গীতাতে 15 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা রয়েছে যে ঈশ্বর পরমাত্মা একসময় এই সৃষ্টিতে পদার্পণ করে তাঁর শক্তির দ্বারা সমস্ত প্রকৃতি, পরিবেশ, গাছপালা, পশু পাখি সবাইকে প্রভাবিত করবেন। পরমাত্মা শক্তি প্রভাবিত করবে এবং সমস্ত গাছের ফল ফুল সব সুন্দর হবে এবং পরিপুষ্ট হবে বলা রয়েছে। কিন্তু অতীতে যখন কৃষিকাজ হতো তখন কি সার আমরা দিতাম, বিষ আমরা দিতাম বলুন, দিতাম কি? অটোমেটিক্যালি হতো, তাই না? অটোমেটিক্যালি পুঁতে দিলেই গাছ হয়ে যেত। কারণ কি বলুন? কারণ হলো আমাদের মনের ভাইব্রেশন পাওয়ারফুল ছিল। আমাদের মনের ভাইব্রেশন কিভাবে প্রকৃতিকে প্রভাবিত করে এ বিষয়ে একটা সত্য ঘটনা শোনাচ্ছি। একজন ব্যক্তি প্রত্যহ নদীর ধারে গিয়ে ধ্যান করতেন বিকেলবেলার দিকে। ঠিক বিকেলবেলা প্রত্যহ নদীর ধারে যেতেন এবং ধ্যান করতেন প্রত্যহ। তো যখন তিনি ধ্যান করতেন চোখ বন্ধ করে, দেখা যেত অনেকগুলো পাখি তার কোলে, মাথায়, ঘাড়ে ছুটে ছুটে বেড়াতো, খেলে বেড়াতো। তো একদিন ওই গল্পটা উনি ওনার ছেলেকে এসে বললেন। বাড়িতে ওনার একটা ছোট্ট ছেলে আছে। ছেলেকে এসে বললেন যে জানিস তো আমি যখন ওই নদীর ধারে ধ্যান করি তখন আমার ঘাড়ে, পিঠে, কোলে অনেক ছোট ছোট পাখি এসে খেলা করে। তখন ওই ছোট্ট ছেলেটা শুনে বলছে, বাবা তুমি আমার জন্য একটা পাখি ধরে আনবে, আমি ওই পাখি নিয়ে খেলবো। তখন বাবা বললেন, ধরে আনবো তোর জন্য? আচ্ছা ঠিক আছে, আমি ধরে আনবো তোর জন্য, তুই বলছিস যখন ধরে আনবো। তো ওই ব্যক্তি কি করলেন, পরের দিন যখন এরকম ধ্যান করতে বসলেন, মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন বলুন? কি চিন্তা করলেন? মনে মনে চিন্তা করলেন যে আমি আজ পাখি ধরে নিয়ে যাব আমার ছেলের জন্য। কি চিন্তা করলেন বলুন বলুন? তিনি চিন্তা করলেন যে আমি আমার ছেলের জন্য পাখি আজকে ধরে নিয়ে যাব, আমার ছেলে খেলবে। যেই ওই চিন্তা করলেন এবং ধ্যানে বসলেন এবং বারবার তিনি সচেতন আছেন যে সুযোগ পেলেই একটা পাখিকে উনি ধরে নেবেন এবং ওনার ছেলের জন্য নিয়ে যাবেন। বারবার উনি সেই দিকে অ্যাটেনশান দিচ্ছেন, সেই ভাইব্রেশনটা পড়ছে। তো তারপর দেখা গেল, কি দেখা গেল বলুন বলুন, আপনারাই বলুন, কি দেখা গেল? কি দেখা গেল? দেখা গেল ওই দিন কোনো কি পাখি তার নিকট এলো না। কি বললাম? ওই দিন কোনো পাখি তার নিকট এলো না। দেখুন, আমাদের মনের ভাবনা, এটা সত্য ঘটনা, কিভাবে প্রকৃতিকে প্রভাবিত করে। তাই আমরা কৃষি ভাইরা যারা আমরা চাষবাস করছি,
চাষবাস করে আমরা জীবনযাপন করছি, জীবন ধারণ করছি। তো আমাদেরকেও কি করতে হবে? কি করতে হবে? মনের ভাবনাটাকে পাওয়ারফুল রাখতে হবে। আর তা যদি না রাখতে পারি, কি হবে বলুন? ওই প্রভাব কার ওপর পড়বে? কৃষির ওপর পড়বে, চাষবাসের ওপর পড়বে। কারণ আমরা যেটা চিন্তা করি ভাইব্রেট করে, সেই ঢেউ, সেই তরঙ্গ, সেই ওরা প্রভাবিত হয়, ছড়িয়ে পড়ে চারিদিকে। যেরকম একটা শান্ত পুকুর, জল একেবারে স্থির, আপনি একটা ঢিল ছুঁড়লেন, একটা পুকুরে আপনি একটা ঢিল ছুঁড়লেন, কি হবে বলুন? কি হবে বলুন? বলুন কি হবে? অটোমেটিক্যালি তরঙ্গ, জলের তরঙ্গ তরঙ্গায়িত হবে, তাই না? ঠিক সেরকম আমরা যে চিন্তন করি, সেই তরঙ্গ, চিন্তার তরঙ্গ অটোমেটিক্যালি কি হবে? ছড়িয়ে পড়বে, আমাদের চারিদিকে ছড়িয়ে পড়বে। আর আমরা যার যার বিষয়ে চিন্তা করব, তার কাছে চিন্তন পৌঁছে যাবে। ধরুন কোনো এক সময় বৃষ্টি আসছে না, মৌসুমি বায়ু ঢুকতে দেরি করছে, বৃষ্টি হচ্ছে না। তখন কি হবে? টেনশন হবে কৃষি ভাই, তাই না? আমাদের কৃষি ভাইদের টেনশন হবে, কি করে চাষ হবে, কি হবে তাহলে, তাই না? কিংবা ধরুন একটা ফসল ফলে গেছে, জল প্রয়োজন, ফসল ফলে গেছে, জল প্রয়োজন, কিন্তু কোনোভাবে বৃষ্টি হচ্ছে না, কোনোভাবে বৃষ্টি হচ্ছে না। কি হবে তখন? কি হবে? দেখা গেল বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেল। কিংবা হয়তো শিলাবৃষ্টি হলো প্রচণ্ড হারে, একদম ধান পেকে গেছে, সেই সময় প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, কি হবে? কি হবে? শিলাবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেল। তখন কৃষি ভাইরা কি মনে হবে? কৃষি ভাইদের কি মনে হবে বলুন? হতাশা এসে যাবে, তাই না? এত কষ্ট করে, এত খরচ করে, এত মেহনত করে চাষবাস করার পর সেটা নষ্ট হয়ে গেল, তখন মনে কি হবে? কি মনে হবে? কোনো কৃষি ভাইয়ের মনে হবে, কোনো কৃষক ভাইয়ের মনে হবে যে আমি এত কষ্ট করে চাষ করলাম, আমার সব নষ্ট হয়ে গেল, সব চলে গেল, আমার সব শেষ হয়ে গেল, আর আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা আর সম্ভব নয়। আবার একজন মনে করছেন, দুরকম থাকেন। এক পক্ষ মানে কৃষক ভাইদের মধ্যে যার মেন্টালি পাওয়ার কম, তিনি ভাবছেন আমার দ্বারা আর কিছু হবে না, আর চাষবাস হবে না, আমার আর কিছু হবে না। রেগে গিয়ে, কষ্ট পেয়ে, টেনসড হয়ে, অশান্ত হয়ে, উইক হয়ে, কোনো কোনো সময় তো দেখা যায় তো কোনো কৃষক ভাই কি হয়, সুইসাইড করে ফেলেন টেনশনে, তাই না? আবার কোনো ওই পরিস্থিতিতে কোনো কোনো কৃষক ভাই মনে করেন যে ঠিক আছে, প্রকৃতি তো আর আমার হাতে নেই, যা হওয়ার হয়ে গেছে, এরপরে যে চাষটা আমি করব এমন করে করব যাতে এই যে লোকসান হয়ে গেল, এই যে আমার এত ক্ষয়ক্ষতি হলো, সেটা আমি তুলে নেব। বলুন কোন ভাবনাটা ভালো? বলুন, আপনারাই বলুন কোন ভাবনাটা ভালো? দুই পক্ষ, এক পক্ষ, দুপক্ষ। এক ধরনের কৃষক ভাই মনে করলেন শিলাবৃষ্টিতে ধান নষ্ট হয়ে গেছে, আমার দ্বারা আর কিছু হবে না, আমি আর পারবো না,
আমি জীবনে শেষ হয়ে গেলাম, আমার আর কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি চিন্তন করছেন, টেনশন করছেন, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন। আর আরেক কৃষক ভাই, তিনি মনে করছেন যে যা হওয়ার হয়ে গেছে, প্রকৃতি তো আর আমার হাতে নেই, যা হওয়ার হয়ে গেছে, এবারে আমাকে যেমন করে হোক, কষ্ট করে হোক, আমাকে ভালো করে চাষ করতে হবে, যাতে ওই যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিটা আমার চলে আসে। বলুন কোন চিন্তাটা সঠিক? বলুন বলুন কোন চিন্তাটা সঠিক? এনার চিন্তাটা সঠিক, তাই না? যে যা হওয়ার হয়ে গেছে, আমি আবার চাষ করে ওই ক্ষয়ক্ষতি মেটাবো। যিনি ভেঙে পড়েছেন তার কি হলো? এক তো ধান নষ্ট হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, আর দ্বিতীয় ফসল উৎপাদনের যে খরচা, টাকা পয়সা, ধন, সেটাও নষ্ট হলো। তাহলে যে দুর্বল, যার মন দুর্বল, শক্তিশালী নয়, সেই কৃষক ভাই নষ্ট করলেন কি? এক ধন, দুই ফসল। আর কি নষ্ট করলেন? নিজের মানসিক শক্তি, নিজের খুশি, নিজের পাওয়ার, নিজের শান্তি। আর কি নষ্ট করলেন? অপরের সাথে রিলেশন, খিটখিট, চিড়চিড়াপন, উত্তেজনা, ক্রোধ, কারো সাথে ঠিক করে কথা বলছেন না, সর্বদা যেন মেজাজ একেবারে তুঙ্গে, তাহলে রিলেশনও খারাপ হয়ে গেল। হয়তো রাগ করে তার ওয়াইফকে এমন কিছু বললেন যে তিনি গলায় দড়ি নিয়ে নিলেন, হয়তো এরকম, হয়তো, কিংবা কান্নাকাটি করছেন, খাননি, এরকম হয়তো। ছেলে ভয়ে বাবার কাছে আসতে পারছে না, ছেলের খুব প্রয়োজন বাবাকে, বাবার কাছে এসে স্নেহ নেবে, বাবার কাছে তার প্রয়োজনীয় কথা বলবে, সেটাও সে বলতে পারছে না। তাহলে কি নষ্ট হচ্ছে? প্রথম তো ফসল নষ্ট হলো, দ্বিতীয় কি নষ্ট হলো বলুন? দ্বিতীয় ধন, তৃতীয় কি নষ্ট হলো বলুন? মনের খুশি, শান্তি, আর কি? শক্তি। আর কি নষ্ট হলো? রিলেশন, সুসম্পর্ক। ধীরে ধীরে সম্পর্কে কি ধরবে? ফাটল, স্নেহ কমবে। স্নেহ কমে গেলে কি হবে বলুন? কি হবে? সহযোগিতা কমবে। সহযোগিতা কমলে কি হবে বলুন? কি হবে? অসহায় হয়ে যাবে, বিশ্বাস কমে যাবে ওনার প্রতি সকলের। কোনো কাজ, শুধু কৃষি কাজ নয়, যে কোনো কাজ ওনাকে কেউ দিতেই ভরসা পাবেন না, যে ওর তো শক্তি নেই, ওকে কি ভরসা করবে। কৃষি ভাইদের শুধু যে কৃষিকাজ তা তো নয়, জীবনে অনেক কিছু কাজ রয়েছে, তাই না? তার উপর ভরসা করতে পারবে না। তাহলে তিনি কি হারাবেন বলুন? যখন তিনি এরকম অশান্ত হয়ে যাবেন যে কোনো ফসল আমার ক্ষতি হয়ে গেল, তাতে যখন তিনি ভেঙে পড়বেন, কি নষ্ট হলো? ধন, ফসল, খুশি, শান্তি, শক্তি, সুসম্পর্ক, বিশ্বাস, স্নেহ, সহযোগিতা। হতাশা, কি আসবে? হতাশা, নিরাশা, ভালো লাগছে না, বেঁচে থাকতেই ইচ্ছে করছে না, মনে হবে তো? এই জন্য দেখা যায় অনেক আমার কৃষক ভাই, তারা এরকম ফসল ক্ষতি হওয়ার পর সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। জানেন তো এটা? অনেকেই করেছেন, অনেক। সেই জন্য কি করতে হবে বলুন? মানসিক শক্তি রাখতে হবে। যে কৃষক ভাই
মনে করবেন যে আমার ক্ষতি হলেও আমি কি থাকবো, শক্তিশালী থাকব। কারণ কৃষিকাজ এমন একটা কাজ যেটা কিনা অপরের উপর ডিপেন্ডেবল অবস্থা, অপরের উপর ডিপেন্ড করতে হয়। কার উপর ডিপেন্ড করতে হয় বলুন বলুন? কার উপর? প্রকৃতির উপর ডিপেন্ড করতে হয়। আর প্রকৃতি আমাদের আয়ত্তে নেই। প্রকৃতিকে আমি যা বলবো প্রকৃতি তাই শুনবে, এটা হবে কি? হবে? কোনো দিন হবে না। প্রকৃতি তার খেয়ালে আসবে আবার যাবে। প্রকৃতি তার খেয়ালে আসবে আবার যাবে। সবসময় যে আমার খেয়ালে আসবে, আমি যখন জল চাইব বৃষ্টি হবে, আমি যখন যা চাইব তাই হবে, সেটা তো সম্ভব নয়, তাই না? তাই তাই আমাদের মেন্টালি পাওয়ারকে ঠিক রাখতে হবে। আমাদের চিন্তাকে, ওরাকে, আমি এখানে যা চিন্তা করছি ওই ভাইব্রেশনকে পাওয়ারফুল রাখতে হবে। কারণ আমাদের মনের ভাবনা পাওয়ারফুল হলে আমাদের জমিতে ফসলও পাওয়ারফুল হবে। গোয়াতে 4000 স্কোয়ার কিলোমিটার জমিতে চাষ করা হয়েছিল। কত বললাম? প্রায় 4000 স্কোয়ার কিমি জমিতে চাষ করা হয়েছিল গোয়াতে। সেখানে দুরকম চাষ করা হয়েছিল। একরকম চাষ হয়েছিল কিছু জমিতে, সমপরিমাণ জমিতে। কিছু পরিমাণ জমিতে চাষ করা হয়েছিল যেরকম কেমিক্যাল, ফার্টিলাইজার এইসব দিয়ে, এই রাসায়নিক সার, তারপর ওই বিভিন্ন ধরনের পোকামাকড় মারার যে ওষুধ যেগুলো ব্যবহার করি আমরা, তো সেইগুলো ব্যবহার করে হয়েছিল। আর একটা জমিতে ওই সব ব্যবহার না করে সেখানে জৈব সার ব্যবহার করা হয়েছিল, মানে যেটা কিনা যেমন গোবর সার, এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি, এবং যোগের পাওয়ার দেয়া হয়েছিল। যোগের পাওয়ার দেয়া হয়েছিল, এটা একেবারে সত্য ঘটনা। গোয়াতে এরকম সমান সমান পরিমাণ জমিতে একটাতে যোগের পাওয়ার দেয়া হয়েছিল, একই পরিমাণ দুটোতে জল দেয়া হয়েছিল, একই ধান বীজ লাগানো হয়েছিল, একই মাটিতে লাগানো হয়েছিল। কেবল একটাই পার্থক্য ছিল, সেটা একটা জমিতে কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, আর একটা জমিতে কেমিক্যাল ব্যবহার করা হয়নি। ওখানে কি হয়েছিল না, ওই গোবর, এই ধরনের যে জৈব সার যেগুলোকে আমরা বলি, সেগুলো ব্যবহার করা হয়েছিল, আর তার সাথে সাথে যোগের পাওয়ার প্রয়োগ করা হয়েছিল। কি হয়েছিল জানেন? কি হয়েছিল জানেন? সেখানে যোগের পাওয়ার যেখানে করা হয়েছিল সেখানে অনেক বেশি ফসল হয়েছিল, আর যেখানে যোগের পাওয়ার দেওয়া হয়নি সেখানে অনেক কম ফসল হয়েছিল। যেখানে যোগের পাওয়ার দেওয়া হয়েছিল সেখানে প্রতি স্কোয়ার মিটারে 700 গ্রাম ফসল হয়েছিল। কত গ্রাম? 700 গ্রাম। আর যেখানে যোগের প্রয়োগ করা হয়নি, কেমিক্যালস ব্যবহার করা হয়েছিল, জেনারেলি যেরকম আমরা চাষ করি সেরকম করা হয়েছিল, সেখানে প্রতি স্কোয়ার মিটারে 500 গ্রাম ফসল হয়েছিল। তো এরকম যোগের পাওয়ার প্রয়োগ করে বর্তমানে বিভিন্ন জায়গায় ফসল চাষ করা হচ্ছে, বিভিন্ন জায়গায়। যেমন উত্তরাখণ্ডের গোবিন্দ বল্লভ পন্থ এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিতে শাশ্বত যোগী খেতি করা হচ্ছে, অর্থাৎ যোগের পাওয়ারে ফসল উৎপন্ন করা হচ্ছে। যেমন দেখা যায়
যে রাজস্থানের বিজ্ঞান কেন্দ্রে আমাদের এই যোগের পাওয়ারে কিভাবে বীজের উন্নতি ঘটানো যায়, কিভাবে চাষের উন্নতি ঘটানো যায়, কিভাবে ফলন বৃদ্ধি করা যায়, কিভাবে কীটনাশকগুলোকে সরানো যায়, তার পাওয়ার প্রয়োগ করে একেবারে প্র্যাকটিক্যালি তার প্রমাণ পাওয়া গেছে। এরকম দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন মহারাষ্ট্রের অমরাবতীতে শ্রী শিবাজি এগ্রিকালচার কলেজেও এরকম আমাদের যৌগিক খেতি করা হচ্ছে, অর্থাৎ যোগের পাওয়ারে কিভাবে ফসলের উৎপাদন করা যাবে, ফসলের উৎপাদন বৃদ্ধি করা যাবে, পরিমাণ এবং পুষ্টি এবং তার কোয়ালিটি, তার মধ্যে যে ফলনের যে পরিমাণ ইত্যাদি কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রয়োগ করে প্র্যাকটিক্যালি করা হচ্ছে বর্তমানে। দেখবেন এরকম হবে বেশ কিছুদিন পরে এই রাসায়নিক সার বা কীটনাশক ঔষধ আর কাজ করবে না। তাই কৃষি ক্ষেত্রেও এই যোগের পাওয়ার আবশ্যিক, কারণ আর কিন্তু বেশি দিন নেই, এই সৃষ্টির একেবারে অন্তিম পর্ব চলে এসেছে। এখন দেখুন যে ওষুধ কাজ করছে না, তাই না? বিভিন্ন ওষুধ কাজ করছে না, সার ঠিক মতো কাজ করছে না, বা সার দিয়ে দিয়ে বারবার ওষুধ প্রয়োগ করে করে, কীটনাশক প্রয়োগ করে করে কি হয়ে গেছে যে জমির মধ্যে যে জীবাণুগুলো থাকে, ছোট্ট ছোট্ট জীব যেগুলো, যেমন কেঁচো, এই ধরনের যেগুলো উর্বরতা শক্তি বৃদ্ধি করাবে মাটির, সেগুলো মরে যাচ্ছে, তাই না? তো সেই জন্য রাসায়নিক সার, কীটনাশক, ঔষধ এগুলো যতটা অ্যাভয়েড করা যাবে ততটাই ভালো। আর তার সাথে সাথে তার বদলে কি করতে হবে বলুন? কি করতে হবে? যোগের পাওয়ার প্রয়োগ করতে হবে। একটা মোবাইলে যদি চার্জ আপনি না দেন কি হবে বলুন? সেই মোবাইলটা কি কাজ করবে? করবে কাজ? করবে না। ঠিক সেরকম যে কৃষক ভাই আত্মারূপী ব্যাটারিকে চার্জ করবেন না, শক্তি যার মধ্যে নেই, তো সেই আত্মা কি কাজ করবে? তার চিন্তা শক্তিই তো দুর্বল। শিলাবৃষ্টিতে ধান নষ্ট হওয়ার কারণে যে কৃষক ভাই ভেঙে পড়েছেন, পরবর্তীকালে যখন আবার প্রকৃতি ঠিক হয়ে যাবে তখন কি সে চাষ করতে পারবে? সেরকম শক্তি নিয়ে, পজিটিভ পাওয়ারফুল শক্তি নিয়ে কাজ করতে পারবেন? বলুন। তার তো ব্যাটারি ডিসচার্জ হয়ে রয়েছে না, তার তো ব্যাটারি, আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে রয়েছে, মানসিক শক্তি কম হয়ে রয়েছে। আমার বোধহয় আর কিছু হবে না, এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আর পূরণ বোধহয় হবে না, আর আমি বোধহয় চাষ করে কিছু করতে পারবো না। অটোমেটিক্যালি সে আগেই প্রকৃতিকে ভাইব্রেশন পাঠিয়ে দিচ্ছে, এই নেগেটিভ ভাইব্রেশন তার কাছে চলে যাচ্ছে। কার কাছে? প্রকৃতির কাছে, সেই বীজগুলোর কাছে চলে যাচ্ছে। ফলে যখন সে আগামী 2-3 মাস পরে হয়তো দেখা গেল প্রকৃতি ঠিক হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আবার চাষ করার মতো উপযোগী পরিবেশ সৃষ্টি হলো, তখন সেই মানসিক শক্তিটা তার কাছে থাকবে না। কিন্তু যে কৃষক ভাই মেন্টালি পাওয়ারফুল, যিনি মনে করছেন যে প্রকৃতি তো এরকম হতেই পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, ওইটা নিয়ে চিন্তা করে তো আমার সময় নষ্ট করলে চলবে না, বা ওইটা নিয়ে যদি চিন্তা করি তাতে আমার কিছু লাভ হবে না, বা ওই ধানটা আমার ফিরে আসবে না, বরং পরবর্তীকালে আমি কিভাবে চাষ করে আবার ওই ক্ষতিটা পূরণ করতে পারবো সেটার জন্য আমি প্ল্যানিং করি। অবশ্যই এবারে আমি
সাকসেসফুল হব। এই যে মেন্টালি পাওয়ার, এই মেন্টালি পাওয়ার পৌঁছে যাবে কার কাছে? কার কাছে? ওই গাছের উপর পৌঁছে যাবে, গাছের কাছে পৌঁছে যাবে। বোঝা গেছে? অনেকে ভাবে যে আমি এত কষ্ট করছি, আমি তো জীবনে কোনো খারাপ কাজ করিনি, আমার এত বড় ক্ষতি হয়ে গেল। অনেকে বলি না আমরা এরকম করে, এত বড় ক্ষতি হয়ে গেল আমার। হ্যাঁ, আমি জীবনে ভালো কাজ তো অনেক করেছি, আমার এরকম ক্ষতিটা হয়ে গেল। ভগবান আমার এত বড় ক্ষতি করে দিলেন যে আমার এত ফসল নষ্ট হয়ে গেল। দেখুন, আমি জীবনে ভালো কাজ করেছি, তাই তো? ভালো কাজ যে করেছি তার ফলও তো পেয়েছি কখনো কখনো, তাই না? আজ প্রকৃতি আমার বিরুদ্ধ, আমার ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো কোনো সময় তো হয়েছে যে আমার কাছে ফসল এসেছে, ভালো ফসল হয়েছে, সেই ফসল বিক্রি করে আমি অনেক লাভও পেয়েছি। তো সেগুলোও তো আমার পুণ্য ফলের কারণ না, পুণ্য কাজের ফল। তো কোনো কোনো সময় যেমন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কোনো সময় ফসল আবার ভালো হয়েছে, সেটাই তো পুণ্য কাজের ফল, তাই না? তো এইটা নষ্ট হয়ে গেল বলে আমি ভেঙে পড়লাম মেন্টালি, এবং বারবার ওই ভাইব্রেশন আমি কার কাছে পাঠাচ্ছি বলুন? কার কাছে পাঠাচ্ছি? ওই প্রকৃতির কাছে পাঠাচ্ছি যে আমার দ্বারা আর হবে না, আমার দ্বারা আর কিছু হবে না। বারবার আমি প্রকৃতিকে পাঠাচ্ছি, তো নেগেটিভ ভাইব্রেশন পৌঁছে যাচ্ছে, আর সত্যি সত্যিই তো হবে না ঠিকঠাক, তাই না? দেখুন, এ বিষয়ে আমি একটা জীবন্ত ঘটনা শোনাচ্ছি। দুজন রাজা, একজন খুব শক্তিশালী রাজা আর একজন দুর্বল রাজা। তো একদিন হঠাৎ শক্তিশালী রাজা দুর্বল রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কি বললাম বলুন? কি বললাম? শক্তিশালী রাজা দুর্বল রাজার বিরুদ্ধে কি করলেন? যুদ্ধ ঘোষণা করলেন। তো দুর্বল রাজার যিনি সেনাপতি ছিলেন, তো তিনি সমস্ত সৈন্য সামন্তদের রেডি হতে বললেন যে সবাই চলো, ওই শক্তিশালী রাজার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যেতে হবে, সবাই তৈরি হয়ে যাও। তো সবাই তো থরহরিকম্প। হ্যাঁ, তো এত শক্তিশালী রাজা, সেই শক্তিশালী রাজার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমাদের তো পরাজয় নিশ্চিত। সেনাপতিকে অনেক সৈন্য সামন্ত এসে বললেন যে সেনাপতি মশাই, আমরা যাব না, আমরা গেলেই তো মারা যাব, আমরা তো হারবই। কিন্তু রাজার আদেশ, তাই না, অমান্য করার উপায় নেই। কি করলেন? বাধ্য হয়ে সেনাপতি সমস্ত সৈন্য সামন্তদের বোঝালেন যে চলো, রাজার আদেশ আমাদের মানতে হবে। তো সবাই রণসাজে সুসজ্জিত হয়ে চললেন কোথায়? কোথায় চললেন বলুন? যুদ্ধ করতে চললেন। যুদ্ধ করতে যেতে যেতে রাস্তাতে একটা বিরাট জাগ্রত কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দিরের নিকট গিয়ে পৌঁছালেন। কারা পৌঁছালেন বলুন? কারা পৌঁছালেন? দুর্বল রাজার সেনাপতি সহ অন্যান্য সেনারা। সেনাপতি বললেন, দাঁড়াও, তোমরা সবাই দাঁড়িয়ে যাও এখানে। তিনি আদেশ দিলেন, সাথে সাথে সবাই দাঁড়িয়ে পড়লেন এবং সবাইকে তিনি কি করলেন? সবাইকে তিনি কি করলেন? সবাইকে তিনি আদেশ দিলেন যে এই কালী মন্দির ভীষণ জাগ্রত, এখানে তোমরা যে যা বলবে সেটাই বাস্তবে রূপায়িত হবে, মা তাই করবেন। তো চলো, আমরা সবাই মিলে মা কালীর মন্দিরে কি করি? প্রে করি, প্রার্থনা করি, প্রার্থনা জানাই যে আমরা যেন আজকে বিজয়ী হয়ে আসি। সমস্ত সৈন্যদল সেনাপতি সহ ওই মন্দিরে গেলেন।
মন্দিরে গিয়ে সবাই প্রে করলেন, মা আজকে যেন যুদ্ধে আমরা সবাই জয়ী হই। এবং সবার বিশ্বাস হয়ে গেল যে আজ এই যুদ্ধে অবশ্যই আমরা বিজয়ী হবই। কি নিশ্চয় হলো সকলের যে আজ আমরা এই যুদ্ধে সবাই বিজয়ী হবই। তো সবাই মিলে প্রে করে এরকম মনের শক্তি ভরে নিশ্চিত বিজয়ী অনুভব করে সবাই আবার যুদ্ধে রওনা দিলেন। সেই দুর্বল রাজার সেনাপতি সহ সমস্ত সৈন্য সামন্ত প্রচণ্ড পরাক্রমের সহিত কি করলেন? বলুন কি করলেন? যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর কি হলো? কি হলো? তারা বিজয়ী হয়ে গেলেন। কি হলেন? তারা বিজয়ী হয়ে গেলেন। বাস্তবে আমার কৃষক ভাইদের কাছে এটাই বলা যে জীবনে পরিস্থিতি আসবে, প্রকৃতি আমাদের আন্ডারে নয়, প্রকৃতি বিরুদ্ধাচরণ করতেই পারে। কখনো অনুকূলে হবে, কখনো প্রতিকূলে হবে। কখনো সময়ে বৃষ্টি নামবে, সময়ে ফসল কাটা হবে, সময়ে ফসল ফলবে, আর কখনো কখনো সময়ে বৃষ্টি নামবে না, কখনো শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাবে ফসল, কখনো পোকাতে নষ্ট করে দেবে। এরকম বিরুদ্ধ পরিস্থিতি কিন্তু আসবে। কিন্তু কোনো পরিস্থিতিতে যেন মেন্টালি পাওয়ার কম না হয়। কারণ আমরা যা যা চিন্তন করব ওই চিন্তনটাই কি হবে? কি হবে? ওই চিন্তনটাই প্রভাবিত করবে আমার কৃষিক্ষেত্রকে। তাই কি করতে হবে আমাদের? বলুন কি করতে হবে? কি করতে হবে? তাই আমাদেরকে মেন্টালি পাওয়ারফুল হতে হবে। মনের চিন্তা সর্বদা পাওয়ারফুল রাখতে হবে। কখনো দুর্বল কোনো চিন্তা করা চলবে না, নেগেটিভ কোনো চিন্তা করা চলবে না। নেগেটিভ চিন্তা প্রভাবিত করবে আমাদের কৃষিক্ষেত্রকে। আমি যদি রাগ করি, কোনো কৃষক ভাই যদি রাগ করেন, শুধুই রেগে যান, ধরুন তিনি ধান বপন করতে যাবেন, ধান বুনতে যাবেন, তার আগে বাড়িতে রাগারাগি করে তিনি বেরিয়ে গেলেন ধান বীজ নিয়ে, ওই প্রভাব ধানের ওপর পড়বে। কি বললাম? কি বললাম? ওই প্রভাব ধানের ওপর পড়বে। ওই ধান কোনো দিন পরিপুষ্ট হবে না এবং ওই ফসল কোনো দিন যতটা আপনি চান আশাপ্রদ ফসল হবে না। সবচেয়ে বড় কথা, পরিপুষ্ট অতটা হবে না। পরীক্ষা করে দেখবেন। কৃষক ভাইদের নিকট আমার বিশেষভাবে আবেদন, আপনারা দুটো ক্ষেতে, দুটো জমিতে আপনারা একটাতে যোগের পাওয়ার প্রয়োগ করবেন, শুভ ভাবনা দেবেন, শক্তি দেবেন, আরেকটাতে যোগের ভাইব্রেশন দেওয়ার দরকার নেই, পাওয়ার দেওয়ার দরকার নেই, কেমিক্যালস দিয়ে জমিতে চাষ করবেন। একই বীজ, একই জল, একই পরিমাণ সব কিছু, শুধু এটাতে কেমিক্যাল ব্যবহার করবেন আর এটাতে কেমিক্যাল ব্যবহার করবেন না। যোগের পাওয়ার করবেন, যোগের পাওয়ার প্রয়োগ করবেন এবং খেতিতে কি দেবেন? জৈব সার দেবেন, গোবর সার দেবেন। বোঝা গেছে? দেখবেন
দুটো ক্ষেতের, দুটো জমির যে ফসল সম্পূর্ণরূপে আলাদা হবে, এটা পরীক্ষিত সত্য। কিভাবে আপনি যোগের পাওয়ার প্রয়োগ করবেন? কিভাবে বলুন? কিভাবে? জমিতে যখন নাঙল চালানো হবে, হাল চালানো হবে, তার আগে মাটিতে পাওয়ার প্রয়োগ করুন, যোগের পাওয়ার। হে ধরতি মা, তুমি শক্তিশালী হয়ে যাও, তুমি পবিত্র হয়ে যাও, তুমি উর্বর হও, তুমি আমাকে সুন্দর ফসল দাও। অনুভব করবেন যে পরমাত্মার শক্তি আপনার উপর পড়ছে, আর আপনার থেকে ওই শক্তি ওই জমিতে পড়ছে, আর ওই জমির যে মাটি উর্বর হয়ে যাচ্ছে ক্রমশ। আমরা অনেক সময় কথা বলি যে ভগবান দেখতে পাননি, আমার এত বড় ক্ষতি করে দিলেন, আমি ভগবানকে এত ডাকি, ভগবান আমার ওই জমির ফসলটাকে বাঁচাতে পারলেন না, শিলাবৃষ্টিটাকে বন্ধ করতে পারলেন না, বলি তো অনেক সময়। দেখুন, প্রকৃতি তো কারো আন্ডারে নয় না, প্রকৃতি কারো আন্ডারে নয়। দেখুন, আমাদের মনও কি আমাদের কথা সবসময় শোনে? বলুন, শোনে না। তাহলে প্রকৃতি কেন শুনবে? প্রকৃতি, অন্য মানুষজন, অন্য পরিস্থিতি সব কিন্তু আমার আন্ডারে নেই। তো সবসময় যে আমার কথা সবাই শুনবে, আমার মত অনুসারী হবে, সেটা তো হবে না, না। আর ঈশ্বর পরিবর্তন করে দেবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি ঈশ্বরকে যদি ডাকেন, পরমাত্মার সাথে যদি আপনি যোগযুক্ত হন, আপনি পাওয়ারফুল হবেন, আর আপনার পাওয়ার ওই জমির ওপর পড়বে, ওই ফসলের উপর পড়বে। পরমাত্মা ঠিক করবেন না, করতে হবে আপনাকে, আপনার মেন্টালি পাওয়ার দ্বারা। কারণ আপনি বলছেন ঈশ্বর তুমি ঠিক করে দাও, আর মনে মনে আপনি ভাবছেন যে আমার তো কিছু হবে না, আমারই তো এরকম হয়, আমার সাথেই কেন এরকম হয়, আমি এত ভালো কাজ করি তবু আমারই ফসল ক্ষতি হয় কেন, বারবার কেন আমার জন্য এরকম হয়। দেখুন, আপনি নেগেটিভ ভাইব্রেশন চালাচ্ছেন, এদিকে মনে মনে ভাবছেন পরমাত্মা, হে ভগবান তুমি আমার চাষ ঠিক করে দাও, আমার যেন শিলাবৃষ্টিটা যেন না হয়, যেন ক্ষতি না হয়। এদিকে আপনি এটা বলছেন, আর এদিকে মনে মনে বলছেন যে যদি শিলাবৃষ্টি হয়ে যায়, যদি ঝড়ে নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে আপনি নেগেটিভ ভাইব্রেশন চালাচ্ছেন। ঈশ্বর করার জন্য হয়তো চেষ্টা করছেন, ধরুন আপনার কাছে কেউ পৌঁছানোর চেষ্টা করছে, আর আপনি তাকে বারবার কি করছেন, ঠেলে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন। কি হবে? আপনার কাছেও পৌঁছাতে পারবে কি? পৌঁছাতে পারবে? কেউ আপনার নিকট আসার চেষ্টা করছে, মাঝে আপনি একজনকে ফিট করে রেখেছেন, তাকে বারবার ঠেলে দিচ্ছি, তো আপনার কাছে সে পৌঁছাতে পারবে কি? পারবে না। ঠিক সেরকম আপনি ঈশ্বরকে বলছেন যে হে ঈশ্বর, আমার ওই ফসলটা ঠিক করে দাও, যেন শিলাবৃষ্টিটা না হয়, মেঘ উঠেছে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, শিলাবৃষ্টি যেন না হয়। এদিকে মনে মনে বলছেন শিলাবৃষ্টি যদি হয়ে যায়, যদি হয়ে যায়, এই যে আপনি সন্দেহ করছেন না, এই সন্দেহটা কিসের কাজ করছে? ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে, পজিটিভিটির বিরুদ্ধে কাজ করছে। ওই নেগেটিভ ভাইব্রেশন কোথায় পৌঁছে যাচ্ছে? প্রকৃতির কাছে পৌঁছাচ্ছে। অটোমেটিক্যালি কি হবে? শিলাবৃষ্টি হবে। এই বিষয়ে এক জীবন্ত কাহিনী শোনাচ্ছি। মহারাষ্ট্রে একবার অকাল পড়ে যায়, চারিদিকে বৃষ্টি হয়নি, চারিদিকে প্রচণ্ড হাহাকার, খরা, দুর্ভিক্ষ। সেই সময় সবাই কি করছে? পালাচ্ছে, ওই এলাকা ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে। সত্য ঘটনা এটা। সবাই ওই এলাকা ছেড়ে পালাচ্ছে, দৌড়াচ্ছে, ইধার উধার সেধার ছেড়ে পালিয়ে যাচ্ছে সবাই। কিন্তু কিছুজন ব্যক্তি ঈশ্বরের সাধনা করতে শুরু করেছেন, ঈশ্বরের নিকট প্রে করতে শুরু করেছেন,
হে প্রভু, হে ভগবান, হে ঈশ্বর, তুমি বাঁচাও এই অকাল থেকে, তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি নামাও। সবাই, বেশ কিছুজন, সবাই নয়, বেশ কিছুজন করছে। আর বেশিরভাগ মানুষই পালাচ্ছে, ছুটে পালাচ্ছে। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা কি করেছে জানেন? কি করেছেন বলুন তো? তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা কি করেছে জানেন? কি করেছে? একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। কি করেছে? একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, এবং সে ছাতা নিয়ে বেরোনোর কারণে সবাই দেখে হাসাহাসি করছে, এবং তাকে বলছে, আরে কোথাও বৃষ্টি নেই, তুই আবার ছাতা নিয়ে বেরিয়েছিস কেন? সেই বাচ্চাটাকে বলছে সবাই। তখন সেই বাচ্চাটা বলছে, দেখবে, আমার বিশ্বাস আছে ভগবান ঠিক বৃষ্টি নামাবে, ওই জন্য আমি ছাতা নিয়ে বেরিয়েছি। সত্য ঘটনা এটা। তো দেখা গেল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামলো। দেখুন, এই যে বিশ্বাস, পূর্ণ বিশ্বাস চাই, পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস চাই, তবেই বৃষ্টি নামবে, তবেই শিলাবৃষ্টি থেমে যাবে। আপনি মনে মনে চাইছেন যে শিলাবৃষ্টি থেমে যাক, আবার মনে মনে বলছেন যদি বৃষ্টি হয়ে যায়, যদি বৃষ্টি হয়ে যায়, যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, তাহলে আমার সব শেষ হয়ে যাবে, হায় হায় কি হবে, আর কিছু হবে না, আমি আর পারবো না, আমি আর বাঁচবো না, অনেক ফসল নষ্ট হয়ে যাবে, অনেক টাকা নষ্ট হয়ে যাবে। তাই তো? বোঝা গেছে? তাহলে প্রথম কার ওপর পড়লো? আপনি তো নিজেই নেগেটিভ ভাইব্রেশন পাঠাচ্ছেন। কার কাছে? প্রকৃতির কাছে। তাহলে আপনি যেটা চান সেটা বলুন, সেটা মন থেকে বিশ্বাসের সহিত বলুন, 100% বিশ্বাসের সহিত বলুন, তবেই বৃষ্টি হবে। যদি খরা থাকে তবেই শিলাবৃষ্টি বন্ধ হবে। যদি আপনার মেন্টালি পাওয়ার আপনি প্রকৃতির কাছে পাঠান, এটা প্র্যাকটিক্যালি সত্য ঘটনা। দেখুন, আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে বেশ কিছুদিন যদি বৃষ্টি না হতো, অনেকে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন, এবং বাড়ি বাড়ি একটা বিশেষ তারা বেশ একটা কাজ করতেন, ঈশ্বরের কাছে প্রে করার জন্য। কি করতেন? একটা বিশেষ কাজ করতেন। সেটা কি বলুন তো? যখন বৃষ্টি হতো না, আমি যখন খুব ছোট ছিলাম আমি নিজের চোখে দেখেছি, অনেকজন ব্যক্তি একসাথে প্রতি বাড়িতে যেতেন, এবং প্রতি বাড়িতে গিয়ে ওনারা ধুলায় গড়াগড়ি দিতেন, এবং একজন বালতি দিয়ে জল ঢালতেন তাদের উপরে, এবং একটা গান করতেন। সেই গানটা এখনো আমার মনে আছে, আল্লাহ মেঘ দো পানি দো ছায়া দো রে। কি বললাম? আল্লাহ মেঘ দো পানি দো ছায়া দো রে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। দেখা গেছে ওরকম ওনারা কিছুজন গড়তেন আর কিছুজন জল ঢালতেন, আর এরকম গান করতে করতে গড়তেন, গড়াগড়ি দিতেন। প্রত্যেকের বাড়ি বাড়ি যেতেন ওনারা, বেশ কিছুজন। দেখা যেত কিছুদিনের মধ্যেই বৃষ্টি নামতো। দেখুন যে আমাদের মনের প্রভাব প্রকৃতিকে কিভাবে প্রভাবিত করে। বোঝা গেছে? এগুলো কিন্তু সত্য ঘটনা বলছি। আর একটা সত্য ঘটনা বলছি। একদিন নৌকা যাচ্ছি, মাঝ রাস্তায়, মানে মাঝ সমুদ্রে হঠাৎ ঝড় উঠেছে। কি বললাম? এটাও কিন্তু সত্য ঘটনা। মাঝ সমুদ্রে ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়। তো নৌকা দুলছে, এরকম এরকম দুলছে, এই ডুবে যায় সেই ডুবে যায়। সবাই বলছে হায় হায় কি হবে, হায় হায় কি হবে, চিৎকার করছে, সবাই চিৎকার পড়ে গেছে ওই নৌকার মধ্যে যারা ছিলেন। কিন্তু তাদের মধ্যে একজন ওই নৌকার কোণে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে আছেন। একজন কে জানেন? কে? কিছুক্ষণ পরে, চিন্তা করুন কে তিনি। কিছুক্ষণ পরে তিনি উঠে বলছেন, ঝড় উঠেছে,
ঝড় থেমে যাবে। মানে সবাই বলা বলি করছে, কি গো তুমি শুয়ে আছো, আমরা সবাই চিৎকার করছি, এই দেখো নৌকা ডুবে যাবে, তুমি কি করে নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তখন ওই ব্যক্তি বললেন যে ঝড় উঠেছে, ঝড় থেমে যাবে। কি বললেন বলুন? ঝড় উঠেছে, ঝড় থেমে যাবে, এত ভয় পাওয়ার কিছু নেই। তখন তো সবাই অবাক, ঝড় উঠেছে ঝড় থেমে যাবে, নৌকা এরকম দুলছে, আমরা ডুবে সবাই মারা যাব, তুমি একটা কথা বললেই হয়ে গেল? বলছে হ্যাঁ। কিছুক্ষণ পরেই তিনি চিৎকার করে বললেন, ঝড় থামো, মহান মূর্খ, ঝড় থামো। যেই চিৎকার করে এই কথাটা বললেন, সাথে সাথে ঝড় থেমে গেল, নৌকা দুলা বন্ধ হয়ে গেল। জানেন সেই ব্যক্তিকে? জানেন? বলুন তো। এই ঘটনা হয়তো অনেকেরই জানা। বলুন সেই ব্যক্তিকে কে? কে? সেই ব্যক্তি হলেন যীশু খ্রিস্ট। এটা সত্য ঘটনা। আপনার মনের থেকে যদি বিশ্বাস আসে যে আপনার চাষ ভালো হবেই, যদি আপনি বিশ্বাস করতে পারেন, যদি আপনি ভালো ভাইব্রেশন দেন, বিপরীত পরিস্থিতি আসবে, বিরুদ্ধ পরিস্থিতি আসবে, নেগেটিভ পরিস্থিতি আসবে, বৃষ্টি হবে না, কখনো এরকম হবে, মেঘ আসবে কখনো, হয়তো আপনার ধান আছে মাঠে, জমিতে ধান আছে, পাকা ধান কেটে রেখে এসেছেন, হয়তো মেঘ সেজেছে, প্রচণ্ড মেঘ সেজেছে। আপনি প্রে করুন পূর্ণ বিশ্বাসের সহিত, যোগের পাওয়ার দিন পূর্ণ বিশ্বাসের সহিত, একদম পরীক্ষিত সত্য কথা বলছি। অনেক আমার ভাই বোন আছেন যারা কিনা কৃষি খেতিতে এই পাওয়ার, যোগের পাওয়ার প্রয়োগ করে তারা এসে বলেছেন যে দিদি এরকম প্রচণ্ড মেঘ উঠেছিল, যদি বৃষ্টি হয়ে যেত সব ধানগুলো নষ্ট হয়ে যেত। দিদি আমরা যেই যোগের পাওয়ার প্রয়োগ করেছি, পরমাত্মার শক্তি প্রয়োগ করেছি, অমনি মেঘ উড়ে গেছে। এরকম বহুবার আমাকে এসে বলেছেন। একদম সত্য ঘটনা বলছি, আমি গল্প বলছি না। আমার কৃষক ভাইদের বলছি, আমি এটা গল্প বলছি না, আমি সত্য কথা বলছি। হয়তো বৃষ্টি হয়নি, অনেক দিন বৃষ্টি হয়নি, বৃষ্টির খুব প্রয়োজন রয়েছে। তো যারা পরমাত্মার সাথে যোগযুক্ত হতে পারেন, তো তারা শক্তি প্রয়োগ করেছেন। তো সেই শক্তি প্রয়োগ করে দেখা গেছে বৃষ্টি হয়েছে, এবং সেই অনুভূতি সবাই আমার সাথে এসে শেয়ার করেছেন যে দিদি যে পরমাত্মার শক্তি কীরকম শক্তিশালী, আমরা যেই বাবার পাওয়ার প্রয়োগ করেছি, যোগের পাওয়ার প্রয়োগ করেছি, অমনি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি না হলে আমার ওই ধান নষ্ট হয়ে যেত। বোঝা গেছে? আমার কৃষক ভাইদের সাথে আমার আজকে যে আমরা মুলাকাত করছি, আমরা আলোচনা করছি, কেবল আমি গল্প করার জন্য আসিনি। আমি সত্য জীবন্ত ঘটনা নিয়ে এসেছি যে যোগের পাওয়ারে সম্পূর্ণ রূপে আপনি আপনার কৃষি কাজকে অনেক উন্নত করতে পারেন, আপনার মনের ইচ্ছাকে আপনি পূরণ করতে পারেন। অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, বিপরীত পরিস্থিতি আসবে, কিন্তু সেই পরিস্থিতিতে আপনার মাইন্ড পাওয়ারকে পুরো পাওয়ারফুল রাখতে হবে। মাইন্ডকে পুরোপুরি পাওয়ারফুল রাখতে হবে যে পরমাত্মা আমার সাথে আছেন, যতই পরিস্থিতি আসুক আমার জন্য নিশ্চয়ই পরমাত্মা ভালো কিছু রেখেছেন, এবং আমার জমিতে ভালো ফসলই হবে। আরও একটা সত্য ঘটনা শোনাচ্ছি। এক জায়গায় আমাদের ক্লাস হতো, তো সেখানে একটা সত্য ঘটনা এটা একেবারে। তো সেখানে আমি ক্লাস করাতে গিয়েছিলাম, ক্লাস করাতে গিয়ে সেখানে আমি থেকেছিলাম। তো সেই সময় শিলাবৃষ্টি হয়েছিল, তো অনেক ধানও ঝরে গেছিল। তো অনেকে হাহুতাশ করছে, হায় হায় কি হবে, অনেকে হাহুতাশ করছে। কিন্তু তাদের মধ্যে কিছু জন যারা আমাদের ব্রহ্মা কুমারীদের সাথে যুক্ত ছিলেন, শিব বাবার কথা শোনেন বা মেডিটেশন করেন, তো তারা বলছে আরে আমাদের বাবা আছে, আমাদের ঠিক শিলাবৃষ্টি হলেও আমাদের ঠিক খাওয়ার এসে যাবে, বাবা আমাদের নিরাশ করবেন না।
তো পরে আমি খোঁজ নিয়েছিলাম, আমি সত্য ঘটনা শোনাচ্ছি। পরে আমি ওনাদের কাছে খোঁজ নিয়েছিলাম যে শিলাবৃষ্টি যে হয়েছিল, তো তাতে জমিতে ফসল হয়েছিল। তো তখন তারা আমাকে বলেছিলেন যে দিদি, ফসল হয়েছে, হয়তো কম হয়েছে, কিন্তু আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। দেখুন, এই যে বিশ্বাস, আপনি যদি মন থেকে বিশ্বাস করেন, যদি মন থেকে আপনি নিজেকে বিশ্বাস করেন এবং পাওয়ারফুল ভাইব্রেশন দেন জমিতে, বীজে, প্রকৃতিকে, দেখবেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেনই হবেন, মাস্ট। আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, অবশ্যই আপনার জমিতে ভালো ফসল হবেই। কিভাবে আপনি জমিতে মেডিটেশনের পাওয়ার প্রয়োগ করবেন এবারে আলোচনা করি, তাই তো? আলোচনা করব তো। মেডিটেশনের পাওয়ার প্রয়োগ করতে হলে প্রথমে আপনাকে অনুভব করতে হবে যে আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা, এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা। আমি আত্মা কোথায় রয়েছি? কোথায় রয়েছি বলুন? দুই ভ্রুয়ের মাঝে। গতকালে শিবিরে করানো হয়েছে। আমি আত্মা দুই ভ্রুয়ের ঠিক মাঝে রয়েছি। দেখতে কেমন কেমন বলুন? আকাশের তারার মতো, পয়েন্ট অফ লাইট, জলজল করছে আত্মা। আর পরমাত্মা আমাদের পিতা, কালকে করানো হয়েছে শিবিরে। পরমাত্মা পয়েন্ট অফ লাইট, তিনিও ঈশ্বর। তার কোনো রক্তমাংসের শরীর হয় না, ঈশ্বরের রক্তমাংসের শরীর হয় না, তিনি পয়েন্ট অফ লাইট। তিনি আছেন কোথায়? অনুভব করবেন যে আপনার মস্তিষ্কের ওপরে তিনি আছেন, মাথার উপরে। আর তার থেকে অসংখ্য লাইট আপনার উপর পড়ছে, অনুভব করুন। আমার ভাই বোনেদের কাছে আমার আবেদন, আমি যেমন যেমন এখন বলছি একটু অনুভব করুন কিভাবে আপনি যোগের পাওয়ার কৃষিক্ষেত্রে প্রয়োগ করবেন, সেটা আমি এখন শেখাচ্ছি। প্রথমে কি অনুভব করবেন বলুন? কি অনুভব করবেন? আত্মা অনুভব করবেন, যে আমি আত্মা, এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা, পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। আর আমাদের পিতাকে পরমপিতা, পরমাত্মা, ঈশ্বর, তিনি কোথায় আছেন? অনুভব করুন, আপনার ঠিক মস্তিষ্কের উপরে আছেন। মনে করুন তিনিও আকাশের তারার মতো, পয়েন্ট অফ লাইট। মনে করছেন? এবার অনুভব করুন অসংখ্য লাইট আপনার উপর পড়ছে, অসংখ্য লাইট আলোর ঝর্ণার মতো পড়ছে। অনুভব করুন আমি পবিত্র হয়ে যাচ্ছি। অনুভব করুন যে পরমপিতা পরমাত্মার পবিত্র সকাশে আমি পাওয়ারফুল হয়ে যাচ্ছি, আমি পবিত্র হয়ে যাচ্ছি। এবং আমার থেকে, এবার অনুভব করুন যে আপনার থেকে এই পবিত্র সকাশ আপনি জমিতে দিচ্ছেন। জমিতে, যে জমিতে আপনি চাষ করবেন, পরমাত্মা আপনার মস্তিষ্কের ওপরে, আর আপনি আত্মা দুই ভ্রুয়ের মাঝে রয়েছে। অসংখ্য পবিত্র আলোর কিরণ আপনার পুরো সারা শরীর বেয়ে পড়ছে। অনুভব করছেন? করছেন অনুভব? মনে মনে অনুভব করুন, যেরকম জলের শাওয়ার থেকে ফোয়ারার মতো পড়ে জল, অনুভব করুন অসংখ্য প্রকাশ আপনার উপর পড়ছে। এই প্রকাশ জমির উপর পড়ছে। কার উপর পড়ছে? কৃষি জমির উপর পড়ছে, যাচ্ছে প্রকাশটা। এবং সারা জমিতে প্রথম মাটিকে দিচ্ছে, মাটিতে ছড়িয়ে পড়ছে সারা জমিতে। কিসে ছড়িয়ে পড়ছে? মাটিতে ছড়িয়ে পড়ছে, জমিতে। এবং মনে মনে বলুন, হে ধরতি মা, তুমি উর্বর হও। আর অনুভব করুন পরমাত্মার অসংখ্য প্রকাশ, আলোর প্রকাশ ছড়িয়ে পড়ছে পুরো জমিতে। আর যত কীটনাশক, যত রকম কীট পতঙ্গ, যেগুলো খারাপ, যেগুলো ক্ষতি করবে ওই জমির, সেগুলো ধীরে ধীরে সরে 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 চলে যাচ্ছে, ওই জমি থেকে সরে চলে যাচ্ছে। যত বিষাক্ত যা কিছু আছে ওই মাটি থেকে সব চলে যাচ্ছে। অনুভব করুন, করুন অনুভব। পরমাত্মার সকাশ আপনার উপর পড়ছে,
আপনার থেকে ওই পবিত্র আলোর কিরণ ওই জমিতে ঢেউয়ের মতো পড়ছে, ছড়িয়ে পড়ছে। এবং অনুভব করুন যে ওই মাটি ক্রমশ উর্বর হয়ে যাচ্ছে, ওই মাটির মধ্যে যত দূষণ রয়েছে সেগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, আর ওই মাটি ক্রমশ উর্বর হয়ে যাচ্ছে। পূর্ণ বিশ্বাসের সহিত করুন। বেশ কিছুক্ষণ এরকম আপনি মাটিকে দেবেন। তারপর কাকে দেবেন? বীজকে। যে বীজ আপনি ওই মাটিতে দেবেন, ধরুন আপনি ধান বীজ বাড়িতে আছে, অনুভব করুন যেখানেই আপনি বসতে পারেন, বাড়িতেও বসতে পারেন, হ্যাঁ, বাড়িতেই আপনি বসবেন যেখানে আপনি কমফোর্ট মনে করেন বসতে, তো বসে আপনি বীজকে ভাইব্রেশন দিন। কিংবা বীজের কাছেও বসতে পারেন, বীজের কাছেও বসতে পারেন, কিংবা আপনি বাড়িতে যে কোনো জায়গায় বসতে পারেন যেখানটা আপনার কমফোর্ট মনে হবে, যেখানে বসলে আপনার যোগটা ভালো হবে। তো আপনি সেখানেও এরকম পরমাত্মার সকাশ আপনার উপর পড়ছে, আর ওই সকাশ কার উপর পড়ছে? এই বীজের উপর। ওর বীজ ক্রমশ উর্বর হয়ে যাচ্ছে, ক্রমশ পরিপুষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত দূষণ ওর থেকে সরে চলে যাচ্ছে, ক্রমশ পাওয়ারফুল হয়ে যাচ্ছে। হে বীজ, তুমি ক্রমশ পাওয়ারফুল হয়ে যাও, ক্রমশ শক্তিশালী হয়ে যাও, ক্রমশ পবিত্র হয়ে যাও। পরমাত্মার সকাশে ক্রমশ পরিপুষ্ট হয়ে যাচ্ছে, আপনি অনুভব করছেন। হে বীজ, তুমি শক্তিশালী হয়ে যাও, পরিপুষ্ট হয়ে যাও। এবং সাথে সাথে পরমাত্মার সকাশ আলো পড়ছে ওই বীজের উপর, আর ওই বীজের মধ্যে যা কিছু খারাপ আছে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর ওই বীজ ক্রমশ পরিপুষ্ট হয়ে যাচ্ছে। আপনি অনুভব করবেন পূর্ণ বিশ্বাসের সহিত। তারপর কাকে দেবেন? তারপর আপনি জলকে দেবেন। যে জল আপনি ওই জমিতে প্রয়োগ করবেন। কারণ আমাদের মনের প্রভাব জলের উপর পড়ে, এটা একেবারেই ঠিক। কি বললাম? আমাদের মনের প্রভাব কার উপর পড়ে? কার উপর পড়ে বললাম? জলের উপর। জাপানের এক বৈজ্ঞানিক ইমান্টু মাসারু, তিনি আমাদের মন যে জলকে প্রভাবিত করে একটা পরীক্ষা করেছিলেন। কি বললাম? জাপানের এক প্রখ্যাত বিজ্ঞানী ইমান্টু মাসারু, তিনি 2 গ্লাস জল নিয়েছিলেন। 2 গ্লাস জলে পরীক্ষা করেছিলেন যে আমাদের মনের ভাব কতটা জলকে প্রভাবিত করে। তিনি একটা গ্লাসে খারাপ খারাপ কথা বলেছিলেন। একটা গ্লাসে জল ভর্তি করে একই পরিমাণ একই জল দিয়েছেন, একটা গ্লাসে তিনি খুব গালি দিয়েছিলেন, খারাপ ভাইব্রেশন দিয়েছিলেন, খারাপ চিন্তা ফেলেছিলেন। আর একই পরিমাণ আর একটা গ্লাসের জলে তিনি ভালো ভালো কথা বলেছিলেন। একটা গ্লাসে খুব রেগে গিয়ে উল্টো গালি দিয়েছিলেন, একটা গ্লাসের জলে আরেকটা গ্লাসের জলে তিনি ভালো ভালো কথা বলেছিলেন এবং ভালো চিন্তার প্রভাব ফেলেছিলেন। তুমি পবিত্র, তুমি শুদ্ধ, তুমি অমৃত, তুমি মঙ্গলকারী, এরকম ভালো ভালো কিছু কথা। আর আরেকটি গ্লাসে তিনি গালি দিয়েছিলেন, রেগে গিয়ে উল্টো পাল্টা বলেছিলেন। তারপর তিনি পরীক্ষা করেছিলেন বৈজ্ঞানিকভাবে যে যে গ্লাসের জলে তিনি রেগে রেগে ভাইব্রেশন দিয়েছিলেন, তার ওই নেগেটিভ ভাইব্রেশন যেখানে গিয়েছিল যে গ্লাসের জলে, তার যে জলের মধ্যে সেই যে প্রক্রিয়া, যে রাসায়নিক গঠন, সেখানে যে ভাইব্রেশন, সেই যে জলের যে গঠন, ভেতরের গঠন অন্য রকম নেগেটিভ, আর যেটা পজিটিভ ভাইব্রেশন দিয়েছিলেন যে গ্লাসে, সেটা অনেক পাওয়ারফুল। এটা পজিটিভ
পাওয়ারফুল, আর যেটাতে নেগেটিভ ভাইব্রেশন দিয়েছিলেন, রেগে গিয়ে গালি দিয়েছিলেন, তার ভাইব্রেশন নেগেটিভ এবং কমজোরি, কম শক্তিশালী ওই জল। এটা বিজ্ঞানগতভাবে প্রমাণিত। জাপানের বৈজ্ঞানিক কে কে ইমান্টো মসারু, তিনি এই পরীক্ষাটা করেছিলেন। তো সেই জন্য আমাদের মনের প্রভাব জলকে প্রভাবিত করে। তাই যে জলের দ্বারা আমার কৃষক ভাইরা চাষ করবেন, সেই জলে মনের ভাইব্রেশন দিন, যোগের ভাইব্রেশন দিন, পরমাত্মার শক্তি নিয়ে জলকে দিন। জল, তুমি শক্তিশালী হও, তুমি পবিত্র হও, তুমি যে ফসল ফলাবে সেই ফসল যেন পরিপুষ্ট হয়, জীবাণুমুক্ত হও। আপনি মনে মনে এই কথাগুলো বলবেন, সাথে সাথে পরমাত্মার শক্তি নিয়ে সেই শক্তি ওই জলের উপর ফেলাবেন। বোঝা গেছে? এরপর আপনি কি করবেন? ওই বীজকে আপনি পুঁতবেন, জৈব সার দিয়ে আপনি ওই বীজকে পুঁতে দেবেন। তারপর যখন ওই বীজ বেরোবে, বীজ থেকে যখন গাছ বেরোবে, আবার ভাইব্রেশন দিতে থাকুন। রোজ ভোরবেলা, অমৃতবেলা আর সন্ধেবেলা যোগের ভাইব্রেশন দিন। কীরকম দেবেন? পরমাত্মার সকাশ আপনার উপর পড়ছে, অনুভব করবেন আপনার মস্তিষ্কের উপরে পয়েন্ট অফ লাইট পরমাত্মা আছেন, তার থেকে সকাশ আপনার উপর পড়ছে, লাইট পড়ছে, আর সেই লাইট ওই জমিতে চারার উপর পড়ছে। ওই চারা ক্রমশ আপনি দেখছেন মনে মনে ছবিটা, চারা ক্রমশ কী হয়ে যাচ্ছে? সতেজ সতেজ হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে, সবুজ, কি সুন্দর দেখতে, সবুজে ভরপুর হয়ে যাচ্ছে, সেই জমি খুব সুন্দর হয়ে যাচ্ছে। আপনি সেটা দেখতে থাকবেন, আর সাথে সাথে ভাইব্রেশন দিতে থাকবেন, পরমাত্মা সকাশ পড়ছে, স্পষ্ট অনুভব করবেন। এরকম ধীরে ধীরে এরকম দেওয়ার পর আপনি যখন ফসল ফলাবেন, যখন যখন ফসল আসছে, তখন আরও বেশি করে ভাইব্রেশন দেবেন। আবার যখন ফসল কাটবেন, তার আগে ভাইব্রেশন দিবেন, আর প্রকৃতিকে ভাইব্রেশন দিবেন। হে প্রকৃতি, তুমি আমাকে সহযোগিতা করো। প্রকৃতি, অনাবৃষ্টি হয়েও না, যখন যেটা প্রয়োজন তুমি আমায় সহযোগিতা করো। কি বলবেন? যখন যেটা প্রয়োজন আমায় সহযোগিতা করো। হে প্রকৃতি, তোমায় অনেক ধন্যবাদ। মাটি, তোমায় অনেক ধন্যবাদ। প্রতিদিন ধন্যবাদ দিন। দেখুন, আপনাকে যদি আমি রোজ সম্মান করি, রোজ ধন্যবাদ দিই, আপনি কি করবেন? বলুন, আপনি কি করবেন? আপনি আমার কাছে বাঁধা পড়ে যাবেন না? আপনি আমাকে সহযোগিতা করায় বাঁধা পড়ে যাবেন, তাই না? যখন আপনাকে আমি বারবার সম্মান দেব, রেসপেক্ট করব, স্নেহ দেব, অটোমেটিক্যালি আপনি কিন্তু আমার কাছে বাঁধা হয়ে যাবেন আমাকে সহযোগিতা করার জন্য, তাই না? তাই আমার কৃষক ভাইদের কাছে আবেদন, রোজ আপনারা কি করবেন? ধন্যবাদ দিন। কাকে ধন্যবাদ দেবেন? কাকে ধন্যবাদ দেবেন? জলকে ধন্যবাদ দিন। আর কাকে ধন্যবাদ দিবেন? মাটিকে ধন্যবাদ দিন। আর কাকে ধন্যবাদ দিবেন? বলুন বলুন। গাছকে ধন্যবাদ দিন, আর বাতাসকে ধন্যবাদ দিন, সূর্যদেবকে ধন্যবাদ দিন, যে হে সূর্যদেব, তোমার সকাশে, তোমার আলোতে ফসল পরিপুষ্ট হচ্ছে, তোমায় অনেক ধন্যবাদ। দেখুন, প্রকৃতি আজকে হঠাৎ আমার বিরুদ্ধাচরণ করছে, হঠাৎ আমার পাকা ধান রয়েছে মাঠে, হঠাৎ ঝড় উঠে গেছে। তখন আমি কি বলছি? প্রকৃতি, আমার কি হলো? হায় হায়, কি হলো? হ্যাঁ, এরকম হয়, এরকম আমার সাথেই তো এরকম হয়। দেখুন, আমি কি হয়ে গেলাম? প্রকৃতির উপর নারাজ হয়ে গেলাম, তাই না? তাহলে এতদিন যে প্রকৃতি সহযোগিতা করেছিল, এতদিন কিন্তু আমি তার একবারও আমি তাকে কিন্তু ধন্যবাদ দিইনি। একবারও বলিনি মন থেকে যে হে প্রকৃতি, তুমি আমায় অনেক সহযোগিতা করছো, হে মাটি, তুমি আমায় অনেক সহযোগিতা করছো, বলেছি?
তোমায় ধন্যবাদ বলেছি? বলিনি। যেই একবার প্রকৃতি আমার বিরুদ্ধাচরণ করলো অমনি তার ওপর আমি রেগে গেলাম, তাই না? অমনি আমি নেগেটিভ ভাইব্রেশন দিয়ে দিলাম যে মনে হয় এই বৃষ্টি হয়ে যাবে, মনে হয় এরকম বজ্রপাত হবে, মনে হয় আর আমার ফসল হবে না। ব্যাস কী হলো? আমি ফটসে নেগেটিভ ভাইব্রেশন পাঠিয়ে দিলাম। আর ওই নেগেটিভ ভাইব্রেশন কে ক্যাচ করে নিল? বলুন, কে ক্যাচ করে নিল? প্রকৃতি ক্যাচ করে নেবে, আর তখন ওই বজ্রপাতই হবে। তাহলে এই বজ্রপাতই বলুন আর শিলাবৃষ্টিই বলুন, আর শিলাবৃষ্টিতে ফসল নষ্টই বলুন, অনাবৃষ্টিই বলুন, খরাই বলুন, সব আমাদের মেন্টালি নেগেটিভ ভাইব্রেশনের কারণে। এটা বিশ্বাস করছেন তো এখন? কি আমার ভাই বোনেরা, আমার কৃষক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের নেগেটিভ ভাইব্রেশনের কারণেই বজ্রপাত, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, দুর্ভিক্ষ, সব যত নেগেটিভিটির কারণ, প্রকৃতি যত বিরুদ্ধাচরণ করছে, সব কিছুর কারণ আমি নিজে, অন্য কেউ নয়। তাই কি করতে হবে বলুন? প্রতিদিন প্রকৃতিকে কি দিতে হবে? ধন্যবাদ করো। প্রতিদিন ধন্যবাদ দিন। দেখুন, গাছে ফল ফলে, তাই না? কিন্তু গাছ নিজের ফল কখনো খায়? খায় না। কি করে? আমাদেরকে দান করে দেয়। আমরা খেয়ে আমরা আমাদের ক্ষুধা তৃষ্ণা মিটাই। তাহলে আমি তাকে ধন্যবাদ দেব না? তাই না? তার মধ্যেও তো প্রাণ আছে না? প্রাণ যদি নাও থাকে, মাটি, বললাম না যে মাটি হোক, বাতাস হোক, প্রকৃতি হোক, যে কোনো কিছু আমাদের মনের দ্বারা ভাইব্রেট হয়। তাই কি করতে হবে বলুন? কি করতে হবে তাই? বলুন। তাই আমাদের মনের ভাইব্রেশন সর্বদা পাওয়ারফুল রাখতে হবে। অনেক কৃষক ভাই দেখা যায় ড্রিঙ্ক করেন, ডোন্ট মাইন্ড প্লিজ বলছি বলে। অনেকে ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করে মদ্যপান করে চাষের খেতে যান। সেই নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু পড়ে ওই চাষের উপর। ওই নেগেটিভ ভাইব্রেশনও চাষের উপর পড়ে, তার চাষ ভালো হবে না, পরিপুষ্ট খুব একটা হবে না। বোঝা গেছে? তাহলে যে যাকে আমরা মা বলছি, ধরতি মা, মায়ের মন্দিরে কখনো এরকম ড্রিঙ্ক করে লোকে যায়? লক্ষ্মী মায়ের মন্দিরে আমরা যাই, ড্রিঙ্ক করে যাই? তো ধরতি মা যাকে মা বলছি, যার উপর এত অত্যাচার করছি আমরা, নাঙল চালাচ্ছি, হাল চালাচ্ছি, কর্ষণ করছি, সে আমার এত উপকার করছে, আর আমি ড্রিঙ্ক করে চলে যাচ্ছি সেখানে নেগেটিভ ভাইব্রেশন নিয়ে। বাড়িতে সকালবেলা ঝগড়াঝাটি করে নিলাম, দিয়ে বীজ বুনতে চলে যাচ্ছি। সমস্ত নেগেটিভ ভাইব্রেশন কিন্তু এই চাষের উপর পড়বে। সমাজ মে আ গয়া না পুরা? হ্যাঁ, চাষ ভালো হবে না, অটোমেটিক্যালি হবে না। সেই জন্য রাগ করা চলবে না, নেগেটিভ চিন্তা করা চলবে না। মদ্যপান করে বা বিড়ি খাওয়া, এইসব খারাপ খারাপ কুঅভ্যাস, এগুলোও কিন্তু হওয়া উচিত নয়। এগুলোও চাষের ওপর চাষকে প্রভাবিত করবে। তাই কৃষক ভাইদের কাছে আমার আবেদন যে আপনারা এই মদ্যপানের মতো বা ধূমপানের মতো বিষাক্ত বিষয়গুলোকে ত্যাগ করুন, তবেই মনে শুদ্ধতা আসবে। আর রোজ মেডিটেশন করুন। তাই ব্রহ্মা কুমারীজের রাজযোগা এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রাম বিকাশ যোজনা, এই কৃষি বিভাগে শাশ্বত যোগী খেতির ব্যবস্থা করেছেন। এবং বিভিন্ন সেবা কেন্দ্রে, আপনাদের নিকটবর্তী নিশ্চয়ই এরকম সেবা কেন্দ্র রয়েছে। ব্রহ্মা কুমারীজের সেবা কেন্দ্র দেখবেন অলিতে গলিতে রয়েছে, শহরে নগরে বিভিন্ন জায়গায় রয়েছে। আর অনলাইনে তো ব্রহ্মা কুমারীজ যদি সার্চ করেন পেয়ে যাবেন। এবং নিকটবর্তী বিভিন্ন ব্রহ্মা কুমারী সেবা কেন্দ্রে যান। ব্রহ্মা কুমারীজ সেবা কেন্দ্রে গিয়ে আপনারা মেডিটেশন শিখে নিন, এবং কিভাবে আপনি এই মেডিটেশনের পাওয়ার
যোগের পাওয়ার খেতিতে দেবেন, অর্থাৎ জমিতে দেবেন, বীজের ওপর দেবেন, কি করে আপনার পজিটিভ ভাইব্রেশন সর্বদা থাকবে। আপনি রাগ করবে না, শান্ত থাকবেন। যতই প্রকৃতি আপনার বিরুদ্ধাচরণ করুক, আপনি পাওয়ারফুল থাকবেন, পরবর্তী চাষটা ভালো করে করবেন। সেই পাওয়ার আপনার মধ্যে কি করে আসবে, সেই সব শিক্ষা ব্রহ্মা কুমারীজের যে দিদিরা আছেন, দিদিরা আপনাদেরকে এই শিক্ষা দেবেন এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। আপনাদের কাছে আবেদন, আমার কৃষক ভাইদের কাছে আবেদন, আপনারা যান আপনাদের নিকটবর্তী ব্রহ্মা কুমারীজ সেন্টারে গিয়ে আপনারা মেডিটেশনের প্রসেসটা শিখে নিন। সাথে সাথে আমাদের এই মেডিটেশন আমরা কি করে করব এবং পজিটিভ ভাইব্রেশন, যে আমি রাগ করব না, আমি কোনো খারাপ নেশা করব না, আমি কোনো খারাপ কথা বলবো না, বা বিরুদ্ধ পরিস্থিতিতেও রেগে যাব না, ইরিটেট হব না, ঈর্ষা হিংসা করব না। এই সমস্ত ভাইব্রেশন কিন্তু পড়ে, সমস্ত ভাইব্রেশন পড়ে কার উপর? প্রকৃতির উপর। সেইগুলো ব্রহ্মা কুমারী সেন্টারে দিদিরা শেখান সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা আসুন, শিখে কৃষিক্ষেত্রের উপর যোগের পাওয়ার দিন। দেখবেন অবশ্যই আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন এবং দেখবেন যে চাষ আপনার খুব ভালো হবে, ফসল খুব ভালো হবে। কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীকালে এত বেশি পরিমাণ ফসল হবে কম খরচে, আপনি ভাবতেও পারবেন না। পরীক্ষিত সত্য। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম নিশ্চয়ই বুঝতে পারছেন, কেবল আমি গল্প বলছি না, আমি বাস্তব বলছি, প্র্যাকটিক্যালি প্রয়োগ করার পর তারপর বলছি। আমার আশা আপনারা নিশ্চয়ই করবেন। তো বলুন, করবেন? কে কে ব্রহ্মা কুমারী সেন্টারে গিয়ে এই যোগ শিখে, মেডিটেশন শিখে আপনারা কৃষিক্ষেত্রের ওপর সেই যোগের পাওয়ার দেবেন? হাত তুলুন, হাত তুলুন দেখি, হাত তুলুন। আচ্ছা, অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনারা সবাই যাবেন এবং সমস্ত কৃষক ভাইদেরকে এই ব্রহ্মা কুমারীজের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অভিনন্দন এবং সুস্বাগতম। মেডিটেশনের পাওয়ারের দ্বারা কৃষিক্ষেত্রকে উন্নত করার জন্য। ওম শান্তি।